أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা এ পর্যন্ত আলোচনা করছিলাম 409 ধারা পর্যন্ত। 9 ধারা। আজকে ইনশাল্লাহ আমরা 410 ধারা থেকে 420 ধারা পর্যন্ত আলোচনা করব। 410 ধারা থেকে 420। তার আগে আমরা একটু রিভিশন করব 299 ধারা থেকে 409 ধারা পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। 299 ধারা, অপরাধজনক প্রাণহানি সংজ্ঞা। ধারা 299। শাস্তি 204। আর অপরাধজনক নরহত্যার যদি কেউ চেষ্টা করে তাহলে তার শাস্তি ধারা 208। ধারা 208। ধারা 300-তে খুন, যে ব্যক্তিকে খুন করব সে ব্যক্তি ভিন্ন যদি অন্য কোনো ব্যক্তি খুন হয় তাহলে শাস্তি ধারা 301। 302 খুনের শাস্তি। 303-এ একবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর যদি কোনো ব্যক্তি কাউকে খুন করে তাহলে তার শাস্তি ধারা 303। সর্বোচ্চ শাস্তি ধারা 303। 304 ধারায় বলা হয়েছে আপনার অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক প্রাণহানির শাস্তি ধারা 304-এর ক। অবহেলার ফলে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে শাস্তি ধারা 304-এর ক। খতে বলা হয়েছে মোটরযান চালানোর মাধ্যমে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার শাস্তি ধারা 304-এর খ। সড়ক পরিবহন আইনের ধারা 105। ধারা 305 5-এ বলা হয়েছে, শিশু উন্মাদ বা নেশাগ্রস্ত কোনো ব্যক্তিকে যদি আত্মহত্যায় সহায়তা করা হয় তাহলে শাস্তি 305। 306-এ অন্য ব্যক্তিকে যদি আত্মহত্যায় সহায়তা করা হয় তাহলে শাস্তি ধারা 306। 307-এ বলা হয়েছে আপনি যদি কাউকে খুনের চেষ্টা করেন তাহলে শাস্তি ধারা 307। আর কাউকে যদি অপরাধজনক নরহত্যা করার চেষ্টা করেন তাহলে শাস্তি 308। 309 বলা হয়েছে আপনি আত্মহত্যা করতে গেছেন কিন্তু আত্মহত্যায় আপনি করতে পারেন নাই বা আপনি সফল হন নাই, সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 309। 310, 10-এ বলা হয়েছে ঠক, ঠকের শাস্তি 311। 312-তে বলা হয়েছে কোন নারীর সম্মতি সহকারে যদি তার গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে ভ্রূণের ক্ষেত্রে এক ধরনের অপরাধ, আর যদি শিশুর বিচলন বা শিশুকে যদি গর্ভে যদি অনুভব করা যায় তাহলে সেক্ষেত্রে আর একটা অপরাধ ধারা 312। 313-তে বলা হয়েছে নারীর সম্মতি ব্যতীত যদি আপনার গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে শাস্তি ধারা 313। 314-তে বলা হয়েছে নারীর অনুমতি থাক বা অনুমতি না থাক যদি নারীর গর্ভপাত করানোর ক্ষেত্রে যদি নারীর মৃত্যু ঘটে তাহলে শাস্তি ধারা 314। ধারা 315 শিশু ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা হয় তাহলে শাস্তি ধারা 315। 317-তে শিশুকে যদি বর্জন করা হয়, শিশুকে যদি পরিত্যাগ করা হয় তাহলে শাস্তি 317। 318 ধারায় বলা হয়েছে শিশুর জন্ম গোপন করার জন্য যদি মৃত শিশুকে যদি দাফনের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে যদি শিশুর জন্ম গোপন করা হয় তাহলে শাস্তি ধারা 318। 319 থেকে 326 ধারা, তার পরবর্তী অনেক ধারা আছে। আপনার আঘাতজনিত শাস্তি ধারা 319 সাধারণ আঘাত, ধারা 320 গুরুতর আঘাতের সংজ্ঞা, ধারা 321 স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাতের সংজ্ঞা, ধারা 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা, ধারা 323। 323 এবং 324 ধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি সাধারণ আঘাত করে তাহলে তার শাস্তি ধারা 323। আর 324 ধারায় বলা হয়েছে গুরুতর অস্ত্র অস্ত্র সহকারে যদি অস্ত্র সহকারে যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্র সহ যদি কেউ আঘাত দান করে তাহলে শাস্তি ধারা 324। 325-এ বলা হয়েছে আপনার স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি গুরুতর আঘাত দান করে তাহলে শাস্তি 325। আর স্বেচ্ছাকৃতভাবে যদি মারাত্মক অস্ত্র সহকারে যদি আঘাত দান করে গুরুতর আঘাত দান করে তাহলে শাস্তি 326। 326-এর কথা বলা হয়েছে দুটি চোখ উপড়ে ফেলা অথবা মস্তক বা মুখমণ্ডল বিকৃত করা বা নষ্ট করা শাস্তি ধারা 326-এর ক। ধারা 328 মলমপট্টি, ধারা 330, ধারা 331 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সাধারণ আঘাত এবং গুরুতর আঘাত, ধারা 332 এবং 333 সরকারি কর্মচারীকে যদি কোনো ব্যক্তি আঘাত দান করে তাহলে শাস্তি 332 এবং 333।
334 ধারায় বলা হয়েছে উত্তেজনা সহকারে যদি কোনো ব্যক্তি সাধারণ আঘাত দান করে তাহলে শাস্তি 334। 335 ধারায় বলা হয়েছে যদি গুরুতর আঘাত দান করে উত্তেজনা বশবর্তী হয়ে তাহলে শাস্তি 335। 338-এর ক যদি কোনো ব্যক্তি মোটরযান চালানোর মাধ্যমে বা অশ্ব চালানোর মাধ্যমে যদি অপর কোনো ব্যক্তিকে গুরুতর জখম করে তাহলে শাস্তি 338-এর ক। 339 অবৈধ বাধা, 340 অবৈধ অপরাধ, 341 অবৈধ বাধার শাস্তি বা অবৈধ বাধা দানের শাস্তি, 342 2 দিন 1 থেকে 2 দিন, 343 3 থেকে 9 দিন, 344 10 থেকে কতোধিক দিন, কতোধিক দিন অবৈধ অবরোধের শাস্তি। ধারা 300 ধারা 349 বল প্রয়োগ। ধারা 350 অপরাধমূলক বল প্রয়োগ, ধারা 351 আক্রমণ, ধারা 352 অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি, ধারা 353 সরকারি কর্মচারীকে বাধা দানের নিমিত্তে যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি, ধারা 353। ধারা 354 কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি, ধারা 354। ধারা 356 কোনো ব্যক্তির বাহিত সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য, কোনো ব্যক্তির বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি, ধারা 356। ধারা 359 ধারা 359 মনুষ্যহরণ, ধারা 360 বাংলাদেশ হতে মনুষ্যহরণ, ধারা 361 অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ, ধারা 362। 362 ধারায় বলা হয়েছে অপহরণ। 363 মনুষ্যহরণের শাস্তি। ধারা 364 364 ধারায় বলা হয়েছে খুন করার উদ্দেশ্যে যদি মনুষ্য হরণ করা হয় বা অপহরণ করা হয় বা হরণ করা হয় তাহলে শাস্তি, ধারা 364। 364 ক ধারায় বলা হয়েছে যদি 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে আহ আহ, যদি কোনো শিশুকে অবৈধ কোনো কাজ করার জন্য অথবা আহ, আহ, মানে কোনো খারাপ জায়গায় রেখে দেওয়ার জন্য, হস্তান্তর করার জন্য বা বিক্রি করার জন্য বা মেরে ফেলার জন্য যদি কি করা হয়, আপনার অপহরণ করা হয় বা হরণ করা হয় তাহলে শাস্তি, ধারা 364 ক। ধারা 369 ধারা 369 দ্বারা বলা হয়েছে দেহবরণ চুরি করার জন্য যদি কোনো শিশুকে 10 বছরের কম বয়সী কোনো শিশুকে যদি অপহরণ করা হয় বা হরণ করা হয় তাহলে শাস্তি, ধারা 369। 372 বেশ্যাবৃত্তি করার উদ্দেশ্যে যদি অপ্রাপ্ত বয়স্কদের যদি কি করা হয়, আপনার বিভিন্ন দালালের মাধ্যমে যদি কোথাও বিক্রি করা হয়, কোথাও সরবরাহ করা হয় বা কোথাও হস্তান্তর করা হয় তাহলে শাস্তি, ধারা 372। ধারা 375 ধর্ষণ, ধারা 376 ধর্ষণের শাস্তি, ধারা 377 অস্বাভাবিক অপরাধ সমূহ। ধারা 378 চুরি, ধারা 378 চুরি। 379 চুরির শাস্তি। 380 বাসগৃহ হতে বা গৃহ হতে চুরি। 381 কেরানি বা চাকর কর্তৃক চুরি। 382 চুরি করার উদ্দেশ্যে যদি প্রস্তুতি সহকারে চুরি করা হয়, ধারালো অস্ত্র সহকারে যদি চুরি করার প্রস্তুতি গ্রহণ করা হয় তাহলে শাস্তি 382। 383 বলপূর্বক গ্রহণ। 384 বলপূর্বক গ্রহণের শাস্তি। 385 বলপূর্বক গ্রহণ করার জন্য যদি ক্ষতির ভয় দেখানো হয় তাহলে শাস্তি 385। ধারা 386 বলপূর মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখে যদি বলপূর্বক গ্রহণ করা হয় তাহলে শাস্তি 386। আর 387 দ্বারাই বলা হয়েছে বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি মৃত্যু বা গুরুতর জখমের যদি ভয় দেখানো হয় তাহলে শাস্তি 387। 388 দ্বারাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে কোনো অভিযোগে অভিযুক্ত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক 10 বছরের কারাদণ্ড দণ্ডনীয় করার অপরাধে যদি অভিযুক্ত করার জন্য যদি কি করা হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, ভয়ভীতি প্রদর্শন করে যদি কোনো ব্যক্তির নিকট থেকে বলপূর্বক কোনো কিছু গ্রহণ করা হয় তাহলে শাস্তি 388। 389 একই কথা বলা হয়েছে বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন করা হয়, অর্থাৎ কোনো অভিযোগে অভিযুক্ত করা যদি ভীতি প্রদর্শন করা হয় বা ভয়ভীতি দেখানো হয় তাহলে শাস্তি 389। 390 বলা হয়েছে দস্যুতা। 391 ডাকাতি। 392 দস্যুতার শাস্তি। 393 দস্যুতা অনুষ্ঠানের জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান, না 393 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ, দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ। 394 দস্যুতা অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান। 395 ডাকাতের শাস্তি। 396 খুন সহ ডাকাতি। 397 397 397 দ্বারা কি বলছে, 398 মারাত্মক অস্ত্র সহকারে আহ মৃত্যু বা গুরুতর স্যার। মৃত্যু বা গুরুতর আঘাত দানের সহকারে যদি
মৃত্যু বা গুরুতর আঘাতজনিত পরিস্থিতি সহকারে যদি কি করা হয়, উদ্যোগ সহকারে যদি দুঃস্থতা বা ডাকাতি করা হয়, তার শাস্তি 397। 398 বলা হয়েছে মারাত্মক অস্ত্র সহকারে যদি দুঃস্থতা বা ডাকাতি অনুষ্ঠান করা হয়, তার শাস্তি 398। 399 ধারায় বলা হয়েছে ডাকাতি অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণের শাস্তি 399। 400 ধারায় বলেছে ডাকাতের দলভুক্ত হওয়া। 401 ধারায় বলা হয়েছে চোরের বা দুঃস্থতার দলভুক্ত হওয়া। 402 বলা হয়েছে 402 বলা হয়েছে আপনার ডাকাতি করার উদ্দেশ্যে কোনো একটা জায়গায় সমবেত হওয়া বা একত্রিত হওয়া। ডাকাতি করার জন্য কোনো একটা জায়গায় সমবেত হওয়া বা একত্রিত হওয়া। ধারা 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। ধারা 404 মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। ধারা 405 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, যেখানে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস ছাড়া অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে না। ধারা 405। ধারা 406 406 ধারা বলছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি। ধারা 407 কেরানি বা চাকর কর্তৃক না। ধারা 407। 407 বলা হয়েছে বাহক, ঘাটোয়াল এই সকল ব্যক্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি। ধারা 408 কেরানি বা চাকর কর্তৃক। ধারা 409 সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক, দালাল এই জাতীয় যারা অফিসার থাকেন বা অ্যাটর্নি যারা থাকেন, বা আড়তদার যারা থাকেন, এই সকল ব্যক্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করার শাস্তি। ধারা 409। ধারা 410 আজকের নতুন পড়া ধারা 410। ধারা 410 থেকে ধারা 420 পর্যন্ত আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। ধারা 410 বলা হয়েছে চোরাই মাল। কি মাল? চোরাই মাল। আসলে চোরাই মাল বলতে কি বোঝায় সেই জিনিসটা আমরা আগে বুঝবো, বোঝার চেষ্টা করব। চোরাই মালটা আসলে কি? চোরাই মাল কোন মালকে চোরাই মাল হিসেবে গণনা করা হয় বা চোরাই মাল হিসেবে ধরা হয়, বা অপরাধের ক্ষেত্রে এই জিনিসটা এটাই যে চোরাই মাল, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার কিছু পয়েন্ট আছে, কিছু বিষয় আছে। আসলে চোরাই মালের সংজ্ঞা ধারা 410। চোরাই মাল বলতে কি বোঝায় বা চোরাই মাল কি বা চোরাই মাল কাকে বলে? আসলে চোরাই মাল বলতে শুধু চুরি করে যে নিয়ে আসা হয় সেই মালটাই চোরাই মাল না। শুধু সেই মালটাই চোরাই মাল না। আমরা চোরাই মাল পড়বো ধারা 378 থেকে ধারা ধারা 405 পর্যন্ত। ধারা 405, ধারা 405 না, ধারা 409 পর্যন্ত। চুরি করার পর যে মাল নিয়ে আসা হয় সেটাও চোরাই মাল। অপরাধমূলক বলপূর্বক যে গ্রহণ করা হয় ধারা 383-তে, বলপূর্বক যে সম্পত্তি গ্রহণ করা হয় সেই সম্পত্তিও কি চোরাই মাল। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি এই আসলে চোরাই মাল। মাল বলতে যেটা বিক্রি করা যাবে বা হস্তান্তর করা যাবে সেটা হলো আপনার চোরাই মাল। অস্থাবর সম্পত্তি, ঠিক আছে, অস্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তি উভয় সম্পত্তি চোরাই মাল। তাহলে চুরি করে যে মাল নিয়ে আসা হয় বা যে মাল রাখা হয় সেটা চোরাই মাল। বলপূর্বক গ্রহণ করে যে মাল নিয়ে আসা হয় সেটাও চোরাই মাল। দস্যুতা, তারপর চুরি, তারপর বলপূর্বক গ্রহণ 383, 378, 383, তারপর 390। 390 ধারায় বলা হয়েছে দস্যুতা করে যে সম্পত্তি নিয়ে আসা হয় বা যে মালামাল নিয়ে আসা হয় সে দস্যুতার ফলে হস্তান্তরিত মালামাল কি চোরাই মাল হিসেবে গণ্য হবে। তারপরে ধারা 403 ডাকাতির মাল চোরাই মাল হিসেবে এখানে গণ্য করা হয় নাই, কিন্তু এক জায়গায় আবার বলা আছে ডাকাতির মালও চোরাই মাল, ঠিক আছে। কিন্তু এখানে বিস্তারিত ভাবে যে বিষয়গুলো বলা আছে, চুরি করা মাল, বলপূর্বক গ্রহণ করা মাল, তারপরে দস্যুতার মাল, তারপর ধারা 403 অসাধুভাবে সম্পত্তি যা আত্মসাৎ করা হয় সেটাও চোরাই মাল। তারপর ধারা 405, 405-এ বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ফলে যে সম্পত্তি অর্জন করা হয় বা যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটাও কি চোরাই মাল হিসেবে গণ্য করা হয়। তাহলে এখানে মোটামুটি 5 ধরনের মালকে চোরাই মাল হিসেবে গণ্য করা যায়। একটা হলো চুরি করা মাল, দ্বিতীয়ত বলপূর্বক গ্রহণ সম্পত্তি, তৃতীয়ত দস্যুতার ফলে মালামাল, চতুর্থত অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ যে করা হয়, সম্পত্তি যে আত্মসাৎ করা হয় সেই আত্মসাৎকৃত সম্পত্তিও কি আপনার চোরাই মাল। তারপরে অপরাধমূলক যে বিশ্বাস ভঙ্গ করা হয় সে মালটাও চোরাই মাল। এই যে চোরাই মাল, চোরাই মাল বলতে বোঝায় যে সম্পদের দখল বা যে সম্পত্তি চুরিপূর্বক বা বলপূর্বক গ্রহণপূর্বক বা দস্যুতা অথবা অপরাধমূলক অসাধুভাবে আত্মসাৎকরণ অথবা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ফলে হস্তান্তরিত করা হয়েছে বা কোনো স্থান থেকে নিয়ে আসা হয়েছে, এই জাতীয় সম্পত্তিকে কি বলা হয় চোরাই মাল হিসেবে গণ্য করা হয়। 410, ধারা 410। ধারা 411, ধারা 411
11। ধারা 411-তে বলা হয়েছে অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করা। অর্থাৎ যে ব্যক্তি কোনো মাল চোরাই মাল বলে জানে, সে বিশ্বাস করে, সে বোঝে, বা সে বিশ্বাস করার মতো যদি কারণ থাকে যে এই মালটা চোরাই মাল, চোরাই মাল জানার পর যদি কোনো ব্যক্তি অসাধুভাবে সেই সম্পত্তি যদি গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি ধারা 411। ধারা 411। মনে করেন রহিম, করিম, যদু, মধু এই তিনজন ব্যক্তি বা চারজন ব্যক্তি কোনো জায়গা থেকে চোরাই মাল নিয়ে এসছে, হয় চুরি করে নিয়ে এসছে, না বলপূর্বক কোনো জায়গা থেকে গ্রহণ করছে, না হলে দস্যুতার মাধ্যমে নিয়ে এসছে, না হলে অসাধুভাবে রাস্তায় পড়ে পয়সা আত্মসাৎ করে নিয়ে এসছে, অথবা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ফলে কোনো কিছু কোনো ব্যক্তির নিকট থেকে কি করছে, নিয়ে আসছে, এই মালটা হবে চোরাই মাল। আমি জানি যে রহিম, করিম, যদু, মধু তারা চোরাই মাল নিয়ে আসছে, নিয়ে আসার পর যদি সেই মাল যদি আমি গ্রহণ করি, তাহলে আমি অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করেছি বলে গণ্য হবে এবং আমার 411 ধারায় অপরাধ হবে। কত ধারায়? 411 ধারায় অপরাধ হবে। অর্থাৎ যে ব্যক্তি চোরাই মাল জানার পরেও বা বিশ্বাস করার পরেও বা বিশ্বাস করার মতো কারণ আছে, এরূপ অবস্থায় সেই ব্যক্তি যদি চোরাই মাল যদি অসাধুভাবে গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 411। ধারা 411। তাহলে 410, চোরাই মাল বলতে কি বোঝায়? চুরি করা মাল, দস্যুতার মাল, বলপূর্বক গ্রহণকৃত যে সম্পত্তি, অথবা অসাধুভাবে যে আত্মসাৎ করা হয়, অসাধুভাবে আত্মসাৎকৃত সম্পত্তি, অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ফলে যে সম্পত্তি অর্জন করা হয়, সেই সম্পত্তিকে কি বলা হয়? চোরাই মাল গণ্য করা হয় ধারা 410। আর এই চোরাই মাল জানার পরেও, বোঝার পরেও বা বিশ্বাস করার মতো কারণ থাকে, সেই কারণ থাকার পরেও যদি কোনো ব্যক্তি সেই সম্পত্তি যদি গ্রহণ করে বা সেই চোরাই মাল যদি গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করেছে বলে গণ্য হবে ধারা 412। শাস্তি ধারা 412। ধারা 413। 413। 413 ধারায় বলা ধারা 411, ধারা 412। ধারা 412-তে বলা হয়েছে ডাকাতি অনুষ্ঠানের মাধ্যমে অপহৃত মাল যদি অসাধুভাবে গ্রহণ করা হয়। তাহলে আমরা ধারা 411-তে পড়ছি চোরাই মাল যদি গ্রহণ করা হয়, আর ধারা 412-তে বলা হয়েছে অসাধুভাবে যদি ডাকাতির মাধ্যমে যে সম্পত্তি অর্জন করা হয়েছে বা যে সম্পত্তি অপহৃত করে নিয়ে আসা হয়েছে, বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যে সম্পত্তি পাওয়া গেছে ডাকাতি করে, সেই সম্পত্তি, ডাকাতির সম্পত্তি জানার পরেও যদি কোনো ব্যক্তি সেই ডাকাতির সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 412। ধারা 412। ধারা 410 ধারায় বলা হয়েছে চোরাই মাল বলতে কি বোঝায়? চোরাই মাল যদি কোনো ব্যক্তি অসাধুভাবে যদি গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 411। আর ধারা 412-তে বলা হয়েছে ডাকাতের মাল যদি কোনো ব্যক্তি জানার পরেও, বোঝার পরেও, আপনার কাছে যদি কোনো ব্যক্তি যদি সম্পত্তি রাখে, আপনি জানতে পারবেন যে এই সম্পত্তিটা ভালো সম্পত্তি না খারাপ সম্পত্তি, না কোথা থেকে নিয়ে এসছে সেই সম্পত্তি, অথবা আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এটা কোথাকার সম্পত্তি, তুমি কোথায় থেকে নিয়ে এসছো, কোথায় থেকে নিয়ে এসে আমার কাছে দিতেছে, এই বিষয়ে আপনি কিছু একটা কথা বলতে পারেন। অথবা আপনি যদি জানেন বা আপনি যদি বুঝতে পারেন যে এটা চোরাই মাল, চোরাই মাল যদি আপনি গ্রহণ করেন, তাহলে শাস্তি 411। আর 412 ধারায় বলা হয়েছে ডাকাতির যে মালামাল, ডাকাতি করে যে মালামাল লুণ্ঠন করা হয়েছে বা অপহৃত করা হয়েছে বা হস্তান্তর করা হয়েছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে যে ব্যক্তি এই ডাকাতির মালামাল জানার পরেও, বোঝার পরেও বা বিশ্বাস করতে পারে যে না, বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ আছে, এরূপ অবস্থায় যদি কোনো ব্যক্তি ডাকাতির মালামাল অসাধুভাবে যদি গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 412। ধারা 412। ধারা 413। এখন মনে করেন দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি চোরাই মাল কোনো জায়গা থেকে নিয়ে আসছে, চুরি করে নিয়ে আসুক, বলপূর্বক গ্রহণ করে নিয়ে আসুক, বা যেভাবে নিয়ে আসুক, নিয়ে আসছে, নিয়ে আসার পরে যদি সেই ব্যক্তি যদি ওই চোরাই মাল যদি অপর কোনো ব্যক্তির নিকট বিক্রয় করে, অথবা কোনো ব্যক্তি যদি এই চোরাই মাল অপর কোনো ব্যক্তির নিকট থেকে যদি ক্রয় করে, তাহলে উভয় ব্যক্তি অপরাধী হবে ধারা 413। অর্থাৎ চোরাই মাল সংক্রান্ত ক্রয় বিক্রয়, চোরাই মাল সংক্রান্ত যে মালামাল, সেই মালামাল সংক্রান্ত যদি কোনো ব্যক্তি ক্রয় করে, অথবা যে ব্যক্তি বিক্রয় করবে, চোরাই মাল বিক্রয় করবে, সেই ব্যক্তির শাস্তি ধারা 413। আমরা শিশু আইনে পড়ছিলাম 76 ধারায়। একজন শিশু যখন কোনো মালামাল সে যে একটা উদাহরণ পড়ছিলাম না, একটা শিশু তার মায়ের সোনার হার, অথবা তার মায়ের হাতের বালা, অথবা কানের দুল বা নাকের ফুল, যে কোনো কিছুই কি করে, স্বর্ণালংকারের দোকানে সে যদি বিক্রি করে, স্বর্ণালংকার সেই
চুড়ি, বালা, দুল বা নাকের ফুল এই জিনিসগুলা কিনতে পারবে না। যদি কিনে তাহলে তার শাস্তি হবে কত ধারায়? এই 413 ধারায়। এখানে বলা হয়েছে চোরাই মাল ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধ। যদি কোনো ব্যক্তি চোরাই মাল বিক্রি করে অথবা যদি কোনো ব্যক্তি চোরাই মাল যদি ক্রয় করে তাহলে তার শাস্তির ধারা 413। ধারা 413 অর্থাৎ ওখানে শিশুর যদি বয়স কম হয় সেক্ষেত্রে তার অপরাধ হবে না, সে 82-83 ধারা অনুযায়ী বেঁচে যাবে। কিন্তু কিন্তু যে ব্যক্তি এই সম্পত্তি চোরাই মাল জানার পরেও কিনবে, কারণ একজন শিশু যখন একটা সোনার আংটি নিয়ে যাবে, একটা কানের দুল নিয়ে যাবে, একটা চেন নিয়ে যাবে, একটা বালা নিয়ে যাবে, হাতের বালা, অবশ্যই ওই দোকানদার বুঝতে পারবে অথবা যার কাছে বিক্রি করবে সে বুঝতে পারবে যে এটা এই শিশু চুরি করে নিয়ে এসেছে। যখনই চুরি করে নিয়ে যাবে তখন সেটা চোরাই মাল হবে, কিন্তু শিশুর বয়স কম থাকার কারণে শিশুর অপরাধ হবে না। কিন্তু যে ব্যক্তি সেটা কিনবে বা সে ব্যক্তির কেনার পরে যদি অন্য কোনো জায়গায় যদি বিক্রি করে তাহলে তার অপরাধ হবে ধারা 413। চোরাই মাল ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধ ধারা 413। তাহলে ধারা 410, ধারা 410-এ বলা হয়েছে চোরাই মাল। চোরাই মাল বলতে কি বোঝায়? 5 ধরনের মালামালকে চোরাই মাল বলা হয়। ডাকাতের মাল ব্যতীত ধারা 378 থেকে ধারা 409 পর্যন্ত। ধারা 409 পর্যন্ত এখানে 6 ধরনের অপরাধের মালামাল আছে। তার ভিতরে একটা আছে ডাকাতির মালামাল। এই ডাকাতির মালামাল আলাদা মালামাল। ডাকাতির যে মালামাল, সেটা ডাকাতির মালামাল যদি কোনো ব্যক্তি যদি অসৎভাবে গ্রহণ করে তাহলে তার আলাদা একটা শাস্তি আছে ধারা 412-তে। আর চোরাই মাল যদি কোনো ব্যক্তি অসাধুভাবে গ্রহণ করে তাহলে তার শাস্তি ধারা 411। ধারা 413-তে বলা হয়েছে এই চোরাই মাল যদি কোনো ব্যক্তি ক্রয় বিক্রয় করে তাহলে তার শাস্তি ধারা 413। ধারা 414, ধারা 414-তে বলা হয়েছে সহায়তাকরণ। অর্থাৎ এই চোরাই মাল নষ্ট করার ক্ষেত্রে, গোপন করার ক্ষেত্রে অথবা অন্য কোনো ভাবে যদি এটা নষ্ট করা যায়, গোপন করা যায়, এই গোপন করার ক্ষেত্রে বা নষ্ট করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহায়তা প্রদান করে বা সহায়তা দান করে তাহলে তার শাস্তি ধারা 414। কত ধারা? ধারা 414। এখানে 411 ধারা আর 413 ধারা, 414 ধারা গুরুত্বপূর্ণ। 411, 13, 14 ডাকাতির মালামাল অসাধুভাবে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ধারা 413টা খুবই গুরুত্বপূর্ণ। 413 চোরাই মাল যদি কোনো ব্যক্তি ক্রয় বিক্রয় করে তাহলে তার অপরাধ ধারা 413। আর ধারা 414, ধারা 414-তে বলা আছে যে ব্যক্তি স্বেচ্ছাকৃত ভাবে এরূপ মাল চোরাই মাল বলে জানার পরেও, বোঝার পরেও বা বিশ্বাস করার মতো কারণ আছে, কারণ থাকার পরেও সেই মালামাল যদি কি করে, গোপন করার যদি চেষ্টা করে বা নষ্ট করে বা নষ্ট করার যদি চেষ্টা করে অথবা হস্তান্তর করে, অন্য কোনো জায়গায় যদি হস্তান্তর করার যদি চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি অপরাধ হবে ধারা 414। কি অপরাধ? সহায়তা করার জন্য অপরাধ। এখানে তিনি যে সহায়তা করবেন গোপন করার ক্ষেত্রে, নষ্ট করার ক্ষেত্রে অথবা হস্তান্তর করার ক্ষেত্রে তিনি সহায়তা করবেন। কাকে সহায়তা করবেন? যে ব্যক্তি চোরাই মাল নিয়ে আসবে বা চুরি করে নিয়ে আসবে, সে চুরিকৃত মাল বা চোরাই মাল তিনি কি করবেন? গোপন করার ক্ষেত্রে বা হস্তান্তর করার ক্ষেত্রে অথবা নষ্ট করার ক্ষেত্রে তিনি যদি সহায়তা করেন তাহলে তার শাস্তি ধারা 414। ধারা 414 অর্থাৎ যে ব্যক্তি এই মালামাল গোপন করার ক্ষেত্রে, চুরিকৃত মালামাল, বলপূর্বক গ্রহণকৃত মালামাল, দস্যুতার মালামাল, অসাধুভাবে আত্মসাৎকৃত মালামাল অথবা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ফলে যে মালামাল লুণ্ঠন করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে, সেই মালামাল যদি কোনো ব্যক্তি নষ্ট করার ক্ষেত্রে, গোপন করার ক্ষেত্রে বা হস্তান্তর করার ক্ষেত্রে যদি সহায়তা করেন তাহলে তিনি সহায়তা করার জন্য শাস্তি পাবেন ধারা 414। তারপর ধারা 410 চোরাই মাল, ধারা 411 অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করার শাস্তি, ধারা 412 অসাধুভাবে ডাকাতির মালামাল গ্রহণ করার শাস্তি, ধারা 413, ধারা 412, ধারা 413-তে বলা হয়েছে চোরাই মাল ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধ। ধারা 414 চোরাই মাল গোপন করার ক্ষেত্রে, হস্তান্তর করার ক্ষেত্রে অথবা নষ্ট করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহায়তা করে তাহলে সহায়তার জন্য অপরাধ ধারা 414। ধারা 415, ধারা 415 প্রতারণা। আসলে প্রতারণা বলতে কি বোঝায় বা প্রতারণা কি আমরা জানি, বেশিরভাগটাই আমরা বুঝি যে 420, 420 এখানে মানুষ যে চিটিং করে বা চিটিং বাজি যে করে বা প্রতারণা করে বা ফাঁকি দেয়, মোট কথা 415 ধারার যে অপরাধ সেটা হলো ফাঁকি দেওয়ার অপরাধ। অর্থাৎ যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দেয়, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দেয়
বা প্রতারণা না বলে ইহাকে ফাঁকি দেওয়াও বলা যায়। এখানে 415 ধারায় যে প্রতারণার সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এই প্রতারণার সংজ্ঞাকে প্রতারণা না বলে ফাঁকি দেওয়া বলা যায়, ফাঁকি দেওয়া বলা যায়। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দেয় বা প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে অথবা ফাঁকি দিয়ে কোনো সম্পত্তি প্রদান করতে যদি প্ররোচিত করে, মানে একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে যদি কোনো সম্পত্তি প্রদান করার জন্য অসাধুভাবে হোক বা প্রতারণামূলক ভাবে হোক অথবা ফাঁকি দিয়ে হোক, কোনোভাবেই হোক বা যে কোনো ভাবে বুঝিয়ে হোক বা প্রবৃত্ত করা হোক, প্রবৃত্ত করে হোক, তাকে যদি কি করা হয়, বোঝানোর পরে যদি আপনার কোনো সম্পত্তি হস্তান্তর করতে যদি কি করা হয়, বাধ্য করা হয়, বা কোনো সম্পত্তি হস্তান্তর করার ক্ষেত্রে যদি তার সম্মতি প্রদান করা হয় বা তার সম্মতি নেওয়া হয়, তাহলে তাকে কি বলা হয়, প্রতারণা বলা হয়। ধারা 415, ধারা 415। আর প্রতারণার আরেকটা নাম কি দেওয়া যায়, ফাঁকিবাজি, ফাঁকিবাজি বা ফাঁকি দেওয়া। এখানে প্রতারক বলতে সাধারণত আমরা চিটিংবাজ লোকদেরকে বোঝাই। গ্রাম অঞ্চলে যে বিষয়গুলো মানুষ বলে, সাধারণ মানুষগুলো অনেক সময় জানে যে চিটিং বা চিটিংবাজি যারা করে তাদেরকে 420 বলা হয়, 420। 420-র আবার আলাদা একটা অপরাধ আছে, মনে করেন 420, এটা গুরুত্বপূর্ণ, এটা আগে বোঝায়। 420 মানে 420, 420। আমরা কেউ যদি কোনো কিছু নেওয়ার পরে যদি না দেয়, আমরা বলি সেটা 420, ওই 420। এখন 420 কেন বলা হয়, মনে করেন আমি এনামুল ভাইকে বললাম যে এনামুল ভাই, আমার এই একটা সমস্যা হয়েছে, আমি এই সমস্যাটাই পড়ছি, আপনি আমাকে 50,000 টাকা ধার দেন আগামী 7 দিনের ভিতরে, বা 7 দিনের দিন আমি কি করব, আপনাকে এই 50,000 টাকা ফেরত দেব। এখন আমি এনামুল ভাইকে সুন্দরভাবে বুঝাইছি, বোঝানোর পরে এনামুল ভাই কি করছে, আমাকে সুন্দর করে 50,000 টাকা দিয়ে দিছে। আমি এমন ভাবে বলছি বা আমার কথাগুলো আমি এনামুল ভাইয়ের কাছে এমন ভাবে উপস্থাপন করছি, এনামুল ভাই সুন্দর করে বুঝে ফেলছে যে আসলেই আমার সমস্যা হয়েছে, আমি কোনো সমস্যার ভিতরে আছি বা আমার কোনো বিপদ হয়েছে। অর্থাৎ এমন, অথবা এমন কোনো জিনিস আমি বলছি যে জিনিস বলার পরে এনামুল ভাই করছে কি, আমাকে 50,000 টাকা ধার দিছে। কয়দিনের জন্য, 7 দিন, 15 দিন, 1 মাস সময়ের জন্য। এখন এই যে সময়টা আমি উল্লেখ করছি, এই সময়টা উল্লেখ করার পর এনামুল ভাই 7 দিন পরে, 15 দিন পরে বা 1 মাস পরে আমাকে বলতেছে যে রাকিব, তুমি যে আমার থেকে 50,000 টাকা নিছো, সেই 50,000 টাকা আমাকে দাও, সময় তো 1 মাস হয়ে গেল। এখন এই টাকা দেওয়ার ক্ষেত্রে যদি আমি গড়িমসি করি যে আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, তরশু দেবো, বা এখন বর্তমানে যে বিষয়গুলো দেখা যায় যে টাকা ধার দিলে ধার যে আমি আদায় করব তো বড় কথা, উল্টা পাল্টা আরো কথা শোনা লাগে। ঠিক আছে, যদি এরূপ কিছু হয় তাহলে ওই ব্যক্তি 420 ধারার অপরাধী হবে। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের ভিতরে দেওয়ার কথা, এই দেওয়ার কথা বলে আমি যদি কোনো ব্যক্তির নিকট থেকে টাকা নেই বা অর্থ নেই বা অন্য কোনো কিছু নেই, নেওয়ার পরে যদি আমি তাকে নির্ধারিত সময়ের ভিতরে না দিয়ে পরবর্তী সময় যদি গড়িমসি করি, তাহলে আমার অপরাধটা হবে ধারা 420। অর্থাৎ আমি যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করি, প্রতারণা করার চেষ্টা করি বা চিটিংবাজি করার চেষ্টা করি, বা চিটিংবাজি করি বা ফাঁকি দেই বা প্রতারণামূলক ভাবে যদি এই সকল কিছু যদি করি, তাহলে আমার অপরাধ ধারা 420। এই ধারা 420-এর এই বিষয়টা বেশি মামলা হয়। কি হয়, বেশি মামলা হয়। আর ধারা 415, ধারা 415-তে বলা হয়েছে প্রতারণা বা প্রতারণার সংজ্ঞা। প্রতারণা বলতে কি বোঝায় বা প্রতারণা কি বা প্রতারণা কাকে বলে, তাহলে আমরা একটু উদাহরণে যাই। ক, সিভিল সার্ভিসের সদস্য, সিভিল সার্ভিসের সদস্য বলে অসত্যভাবে ভান করিয়া ইচ্ছাকৃতভাবে জকে ফাঁকি দেয়, কি দেয়, জকে ফাঁকি দেয়, এবং এই রূপে তাহাকে ধারে মাল দেওয়ার জন্য জকে অসাধুভাবে কি করে, প্রবৃত্ত করে, অসাধুভাবে প্রবৃত্ত করে, তাহার উক্ত মাল প্রদানের অভিপ্রায় নাই। অর্থাৎ ক একজন ব্যক্তিকে বলে যে আমি অমুক জায়গার বড় কর্মকর্তা, বা আমি অমুক জায়গার বড় সদস্য, বা আমি অমুক, বা আমি বড় কোনো একজন লোকের বড় কোনো জায়গায় আমি চাকরি করি, এই বলে কি করে, অপর কোনো ব্যক্তির নিকট থেকে মনে করেন ধারে কোনো জিনিস নেয় বা কোনো জিনিস প্রদানের ক্ষেত্রে কি করে, প্রতারণামূলক ভাবে কি করে, সে সম্মতি প্রদান করে। সম্মতি প্রদান করার পর সে কি করে, তার নিকট থেকে
কোনো একটা জিনিস গ্রহণ করে, কিন্তু এদিকে ক জানে যে এই জিনিসটা নেওয়ার পর আমি তাকে আর এই জিনিসটা কি করব না, ফেরত দেব না, বা এর বিনিময়ে তাকে আমি কোনো কিছু প্রদানও করব না। তাহলে ক এখানে প্রতারণা করে বলে গণ্য হবে। কি হবে? প্রতারণা করে বলে গণ্য হবে। ধারা 415। আরেকটা উদাহরণ দেখি। ক খ এর নিকট সম্পত্তি বিক্রয় ও হস্তান্তর করে। কি করে? ক খ এর নিকট সম্পত্তি বিক্রয় করে। বিক্রয় করার পর তার কাছে দলিলাদি যাবতীয় কিছুই সে লেখা দেয়। কি করে? ক খর কাছে জমি বিক্রয় করে, বিক্রয় করে আপনার কি কি করে, বিক্রয়ের ক্ষেত্রে ওই দলিলাদি যা যা করা লাগে, খাজনা টাজনা যা যা করা লাগে, যাবতীয় কিছু করা শেষ করে সোজা কথা টোটাল টাকা সে গ্রহণ করে আর তাকে জমি লেখা দেয়। লেখা দেওয়ার পরে ক কি করে, আবার অন্য একটা জায়গায় সেই একই জমি আবার সে বিক্রয় করে। কি করে? বিক্রয় করে। কিন্তু কর যে প্রথমে খর কাছে বিক্রয় করছে, এই খর কাছে বিক্রয় করার বিষয়টি সে মনে করেন যে অপর কোন একজন ব্যক্তির কাছে, মানে যার কাছে বিক্রি করবে তার কাছে কি করে, সে গোপন রাখে। ক এখানে প্রতারণা করে বলে গণ্য হবে। কি করে? প্রতারণা করে বলে গণ্য হবে। ধারা 415। শাস্তি ধারা 417। প্রতারণার শাস্তি 417 ধারায়। ধারা 415, তাহলে ধারা 415 কি বোঝা গেল? প্রতারণা। প্রতারণা বলতে কি বোঝায়? অর্থাৎ ফাঁকি দেওয়া, অথবা প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে, অথবা প্রবৃত্ত, কোন ব্যক্তিকে প্রবৃত্ত করে যদি কি করা হয়, কোনো সম্পত্তি আদায় করা হয়, বা ফাঁকি দিয়ে যদি কোনো সম্পত্তি আদায় করা হয়, বা প্রদানে যদি বাধ্য করা হয় বা প্ররোচিত করা হয় বা প্ররোচনা দেওয়া হয়, তাহলে তাকে কি বলা হয়? প্রতারণা বলা হয়। ধারা 415। ধারা 415। অর্থাৎ এই যে ক যে খর নিকট সম্পত্তি বিক্রয় করে, এই আবার এই একই সম্পত্তি অন্য একজনের কাছে কি করে, বিক্রি করে। মানে সে একজনকে কি করে, ফাঁকি দেয়। কাকে ফাঁকি দেয়? দ্বিতীয় ব্যক্তিকে। যে দ্বিতীয় ব্যক্তির কাছে যখন এই সম্পত্তি সে বিক্রয় করার আর অধিকার রাখে না, অধিকার না রাখা সত্ত্বেও সে কি করে, ফাঁকি দেওয়ার জন্য বা প্রতারণা করার জন্য বা প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে কি করে, সম্পত্তি বিক্রয় করে। এক সম্পত্তি সে দুইজনের কাছে বিক্রয় করে, মানে সে কি করে, প্রতারণা করে। ধারা 415। 415 ধারায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার শাস্তি হবে ধারা 417। কত ধারায়? ধারা 417। ধারা 416। 416 ধারায় বলা হয়েছে অপরের রূপ ধারণ করে। অপরের রূপ ধারণ করে যদি কোনো প্রতারণা করা হয় তাহলে শাস্তি ধারা 419। ধারা 419। আর ধারা 415-তে প্রতারণা। ধারা 416 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার সংজ্ঞা। ধারা 416। অর্থাৎ কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি বলিয়া ভান করে বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর কোন ব্যক্তি হিসেবে প্রতিস্থাপিত করে, কিংবা সে বা অপর কোন ব্যক্তি কি করে, প্রকৃতপক্ষে যে ব্যক্তি ভিন্ন কোনো ব্যক্তি হতে কি আলাদা ব্যক্তি বলিয়া পরিচয় প্রদান করে, তাহলে সেই ব্যক্তি কি করে, অপরের রূপ ধারণ করে প্রতারণা করে। এখানে সংজ্ঞাটা পেঁচানো, সংজ্ঞাটা পেঁচানো পেঁচানোর সঙ্গে আপনার মোট কথা অপরের রূপ ধারণ পূর্বক। এখানে আমরা উদাহরণটা পড়ি। ক নিজেকে একই নামের ধনী একজন ব্যক্তির পরিচয় প্রদান করে। এখন আমি যদি বলি যে আমি আমার প্রতিবেশী গ্রামে অনেক আহ, মানে ধনী ধনী মানুষ আছে, তাদের কোনো একজনের নাম দিয়ে যদি আমি বলি যে আমি অমুক ব্যক্তি, এই ব্যক্তি পরিচয় দেওয়ার পর যদি আমি কোনো জায়গা থেকে কোনো কিছু যদি প্রতারণা করি বা গ্রহণ করি, তাহলে আমি কি করি, আমি অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করি। এখন আমি যদি বলি যে আমি পুলিশের একজন ডিআইজি বা সিনিয়র অফিসার, এই অপরের পরিচয় দিয়ে যদি আমি কি করি, কোনো প্রকার প্রতারণা করি, তাহলে কোনো প্রকার যদি আমি প্রতারণা করি, তাহলে আমি অপরের রূপ ধারণ পূর্বক কি করলাম, প্রতারণা করলাম। ধারা 416। আর অপরের রূপ ধারণ পূর্বক যদি আমি কোনো প্রতারণা করি, তাহলে এই প্রতারণার শাস্তি ধারা 419। কত ধারায়? ধারা 419-এ। অথবা আপনি মনে করেন যে আপনার গ্রামে, অথবা আপনার প্রতিবেশী বা আপনার পার্শ্ববর্তী গ্রামে বা আপনার ইউনিয়নে আপনি মনে করেন যে যে কোনো একজন ব্যক্তিকে জানেন, বা কোনো একজন ব্যক্তি সম্পর্কে আপনার জানাশোনা আছে, সেই ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তি মারা গেছে। এখন সেই ব্যক্তির পরিচয় দিয়েও যদি আপনি
অপরাধমূলক যদি কোনো কিছু করেন অথবা যদি পরিচয় দেন, তাহলে আপনি কি করলেন? অপরের রূপ ধারণ পূর্বক আপনি কি করলেন? প্রতারণা করলেন, ধারা 416। আর এই অপরের রূপ ধারণ পূর্বক যদি প্রতারণা করে যদি কোনো কিছু যদি করেন বা প্রতারণা করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 419। ধারা 419। তাহলে অপরের রূপ ধারণ করে প্রতারণার সংজ্ঞা ধারা 416। আর এখানে অপরের রূপ ধারণ পূর্বক এখানে যে বলা হয়েছে যে অপরের রূপ ধারণ সেটা কিভাবে হবে? আপনি নিজে সেই ব্যক্তি না, আপনি মনে করেন যে রহিম বা করিম, আপনি কি করতেছেন? আপনি বলতেছেন যে আমি সিভিল সার্জন অফিসার, বা আমি ডিসি, বা আমি এসপি অমক, এই যে পরিচয়গুলো দিতেছেন, যে অপরের রূপটা আপনি কি করতেছেন? আপনি নিজের কাছে ধারণ করতেছেন। এই ধারণ করে যদি আপনি প্রতারণা করেন, তাহলে আপনার শাস্তি ধারা 419। প্রতারণার শাস্তি ধারা 417। আর ধারা 416, 16তে বলা হয়েছে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার সংজ্ঞা ধারা 419। অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করার শাস্তি ধারা 419। আর ধারা 420 আগে বলছি, আপনি নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কি প্রতারণা করার জন্য আপনি কোনো ব্যক্তির নিকট থেকে প্রবৃত্ত করে বা যে কোনো ভাবেই হোক, যদি আপনি ফাঁকি দিয়ে বা চিটিংবাজি করে প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে যদি কোনো অর্থ গ্রহণ করেন বা কোনো কিছু যদি গ্রহণ করে যদি আপনি সেই জিনিস ফিরে দিতে যদি আপনি গড়িমসি করেন, তাহলে আপনি কি করতেছেন? প্রতারণা করতেছেন। এখানে প্রবৃত্তিমূলক প্রতারণা ধারা 420। আপনি এই যে অপরাধটা করতেছেন, এই অপরাধের ক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 420-এ। ধারা 420-এ আপনার শাস্তিটার কথা কি শাস্তি বলা আছে? এখানে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা অর্থদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে, ধারা 420। অর্থাৎ যে ব্যক্তি প্রতারণা করে ফাঁকি দিয়ে বা ফাঁকি প্রদত্ত কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট হতে কোনো সম্পত্তি সমর্পণ করতে বা কোনো মূল্যবান জামানত প্রদান করতে বা কোনো কোনো মূল্যবান জিনিস প্রদান করে যা পরবর্তীতে মূল্যবান কোনো জামানতে রূপান্তরিত হতে পারে, এরূপ কোনো কিছু প্রদান করার জন্য যদি অসাধুভাবে সে প্রবৃত্ত করে, তাহলে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবে, ধারা 420। ধারা 420। তাহলে ধারা 410, 10-এ বলা হয়েছে চোরাই মাল। ধারা 411, 11-তে বলা হয়েছে অসাধুভাবে যদি কোনো ব্যক্তি চোরাই মাল গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 411। ধারা 412, অসাধুভাবে যদি কোনো ব্যক্তি ডাকাতির মালামাল বা ডাকাতির লুণ্ঠিত মালামাল যদি কেউ অসাধুভাবে গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 412। ধারা 413, চোরাই মাল ক্রয় বিক্রয় শাস্তি। ধারা 414, চোরাই মাল গোপন করণের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহায়তা করে বা নষ্ট করার ক্ষেত্রে সহায়তা করে বা হস্তান্তর করার ক্ষেত্রে যদি সহায়তা করে, তাহলে তার শাস্তি ধারা 414। ধারা 415, প্রতারণার সংজ্ঞা। প্রতারণার সংজ্ঞা বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়ে প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে বা অন্য কোনো ভাবে যদি সে কি করে কোনো সম্পত্তি প্রদান করার ক্ষেত্রে যদি প্রবৃত্ত করে বা কোনো সম্পত্তি প্রদান করার ক্ষেত্রে যদি সে সম্মতি দান করে, তাহলে তাকে প্রতারণা বলে, ধারা 415। ধারা 415। ধারা 416, 16-তে বলা হয়েছে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা। এখন মনে করেন যে আপনারা দুই ভাই। এখন দুই ভাই মনে করেন যে সেই প্রকারের চালাক বা টাউট টাইপের বা চিটিংবাজ টাইপের বা ফাঁকিবাজ টাইপের, এই জাতীয় যখন আপনারা হবেন, তখন এলাকার লোকজনও জানবে বা প্রতিবেশী লোকজনও জানবে, কিন্তু বাইরের লোকজন তো আর জানবে না। আপনি দূরের লোকজন তো জানবে না, বুঝতে পারবে না। এখন আপনারা কোনো একজন ব্যক্তি, আপনি আপনার ছোট ভাইকে যদি বলেন, কোনো একটা জায়গায় নিয়ে যা যদি বলেন যে এই যে এই দেখতেছেন এই ব্যক্তি অমুক এলাকার অমুক বড় লোকের ছেলে বা অমুক বড় লোকের ভাই, এই পরিচয়গুলা দেওয়া, মানে ওই লোকই না, তার সাথে কোনো সম্পর্কই নাই, প্রতারণা করার জন্য, ফাঁকি দেওয়ার জন্য, ভুল বোঝানোর জন্য বা অপরূপ ধারণ করে কোনো প্রতারণা করার জন্য যদি আপনি পরিচয় দেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা 419। অর্থাৎ আপনি যে ব্যক্তি নিজে না, যে ব্যক্তি আপনি না, সেই ব্যক্তি আপনি নিজে দেন যে আমি অমুকের ভাইস্তে, আমি অমুকের ছেলে, আমি অমুকের বাপ, বা আমি অমুকের ভাই, এই যে পরিচয়গুলো দেন, এই পরিচয়টা দেওয়াও কি অপরাধ, ধারা 419। কত ধারায় অপরাধ? ধারা 419। আর ধারা 420 বলা হয়েছে যে ব্যক্তি প্রতারণা করে অথবা ফাঁকি দিয়ে অথবা অসাধুভাবে বা অথবা আহ প্রতারণামূলক ভাবে কোনো সম্পত্তি প্রদান করার ক্ষেত্রে বা কোনো মূল্যবান সম্পত্তি, কোনো মূল্যবান জামানত বা কোনো মূল্যবান কোনো বিষয় বা বস্তু
যা পরবর্তীতে মূল্যবান কোনো জামানতে পরিণত হতে পারে, এরূপ কোনো বিষয় বা বস্তু যদি প্রস্তুতকরণ, পরিবর্তন করে বা সম্পূর্ণরূপে বা অংশত বিনষ্ট করার জন্য যদি অসাধুভাবে যদি প্রবৃত্ত করেন, তাহলে ওই ব্যক্তি প্রতারণা অন্য হবে। ধারা 420। এখানে যে অপরাধটা প্রথমে যে বললাম, আমি যদি নামুর ভাইয়ের থেকে 50,000 টাকা ধার নেই, সেদিনের কথা বলে 15 দিন বা 20 দিনের কথা বলে নেওয়ার পরে যদি আমি কি করি, সেই টাকা যদি পরিশোধ করতে যদি গড়িমসি করি, বা তাকে যদি দিতে যদি আমি গড়িমসি করি, বা তাকে যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার অপরাধ হবে ধারা 420। ধারা 420। ধারা 415 প্রণয়তে বলা হয়েছে প্রতারণার সংজ্ঞা। ধারা 416 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার সংজ্ঞা। ধারা 417 বলা হয়েছে প্রতারণার শাস্তি। ধারা 419 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার শাস্তি। ধারা 420 প্রতারণার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে কোনো মূল্যবান জামানত, অর্থাৎ আপনি এমন ভাবে উপস্থাপন করতেছেন বা আপনি এমন ভাবে বলতেছেন, আহ, আপনি যদি মনে করেন যে একটা বিষয় বলে, যে কিছু কিছু মানুষ থাকে না কবিরাজ টাইপের, এমন ভাবে আপনাকে বলবে যে আপনি কিছু টাকা দিতে অবশ্যই বাধ্য থাকবেন। আপনি কি করবেন? কিছু না কিছু টাকা দিতে আপনি অবশ্যই বাধ্য থাকবেন। তারা আপনাকে এমন ভাবে বলবে বা এমন ভাবে উপস্থাপন করবে, আপনি দিতে বাধ্য। ঠিক সেম আমি যদি ওইভাবে যদি আপনাকে বুঝাইতে পারি, বুঝায় যদি কোনো মূল্যবান জামানত হোক, টাকা পয়সা হোক, অর্থ হোক, বা এমন কোনো বিষয় বা বস্তু হোক যা পরবর্তীতে মূল্যবান কোনো জামানত হতে পারে বা কোনো বিষয় হতে পারে বা টাকা পয়সা হতে পারে, এমন কোনো কিছু প্রদান করার জন্য যদি আমি প্রবৃত্ত করি, তাহলে আমার অপরাধ ধারা 420। আসলে প্রবৃত্ত জিনিসটা কি? প্রবৃত্ত বলতে কি বোঝায়? প্রবৃত্ত বলতে বোঝায় আমি আপনাকে এমন ভাবে বোঝাবো, আপনার মনের মধ্যে আমি এমন ভাবে বোঝাবো, আসক্ত সার্থকভাবে করা। বুঝাইতে পারি, বা আপনাকে যদি আমি বুঝাইতে যদি সক্ষম হই, আমি আপনাকে বোঝাতে আমি এমন ভাবে বুঝাবো, সেই জিনিসটা বোঝাতে যদি আপনাকে সক্ষম হয়, তাহলে সেই জিনিস প্রবৃত্ত করা বোঝায়। সেটাই প্রবৃত্ত করা। মানে আমি এমন ভাবে আপনার কাছে উপস্থাপন করব, আপনি বুঝতে বাধ্য। আপনি বুঝতে বাধ্য, অর্থাৎ সার্থকভাবে যদি প্রভাব সৃষ্টি করা যায়, আপনার মনের ভিতরে যদি আমি সার্থকভাবে যদি প্রভাব সৃষ্টি করতে পারি, তাহলে সেটা অবশ্যই কি হবে? আপনার প্রবৃত্ত করা হবে। এই প্রবৃত্ত করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট থেকে কোনো মূল্যবান জামানত, কোনো অর্থ বা কোনো মূল্যবান বিষয়, যা পরবর্তীতে মূল্যবান জামানতে পরিণত হতে পারে বা টাকা পয়সায় পরিণত হতে পারে, এই সিলমোহরে সিলমোহরকৃত বা স্বাক্ষরিত বা অঙ্কিত কোনো বিষয় যদি প্রদানে যদি কি করি, প্রবৃত্ত করি, অর্থাৎ আপনার মনের মধ্যে যদি আমি সার্থকভাবে যদি প্রভাব খাটাইতে পারি, প্রভাব খাটানোর পরে যদি সেগুলো জিনিস যদি আপনি আমাকে প্রদান করেন বা সম্মতি যদি দান করেন, তাহলে আমি কি করলাম? 420 ধারায় অপরাধ করলাম। ধারা 420। ধারা 420। তাহলে ধারা 410 থেকে ধারা 420 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। তাহলে প্রতারণার যে উদাহরণ আছে, প্রতারণাটা কিভাবে হবে? আমি একবার সম্পত্তি এনামুল ভাইয়ের কাছে বিক্রি করলাম, বিক্রি করার পর ওই একই সম্পত্তি যদি তাহের ভাইয়ের কাছে যদি বিক্রি করি, সেটা হবে প্রতারণা। ধারা 415 ধারার অপরাধ। ধারা 415 অপরাধ, সেটা আমি প্রতারণা করলাম। কথাটা বলেছেন। বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আমি প্রথমে কোনো সম্পত্তি কি করলাম, এনামুল ভাইয়ের কাছে বিক্রি করলাম, বিক্রি করার পর সেই একই সম্পত্তি আমি তাহের ভাইয়ের কাছে বিক্রি করলাম। বিক্রি করলে কি হবে? সেটা প্রতারণা হবে। আমি কি করলাম, আমি যে এনামুল ভাইয়ের কাছে বিক্রি করছি সেই বিষয়টা আমি তাহের ভাইয়ের কাছে গোপন করে আমি বিক্রি করে দিলাম, সেটা হবে প্রতারণা। আর আমি যদি এনামুল ভাইকে বুঝাই, বুঝায় তার মনের ভিতরে যদি আমি সুন্দরভাবে যদি বুঝায় টুঝায় গুছায় যদি উঠতে পারি, সে যদি আমাকে বিশ্বাস করে, ঠিক আছে, যে আমি তাকে যে জিনিসটা নেব সেই জিনিসটা আমি তাকে দেব, ফেরত দেব, বা সেই জিনিসের পরিবর্তে আমি তাকে কোনো একটা জিনিস দেব, কিন্তু আমি তো জানি যে আমি তাকে দেব না, আমি নেব কিন্তু দেব না, তাহলে আমার সেক্ষেত্রে অপরাধ হবে কত? দাঁড়ায় 420 দাঁড়ায় 420।
এখানে সাধারণত বিভিন্ন আপনার টাকা পয়সা অর্থকরী সংক্রান্ত যে অপরাধগুলো হয় সেটা অপরাধের ক্ষেত্রে 420 ধারায় বেশিরভাগ ক্ষেত্রে মামলা হয়। আর আমি রাকিব, আমি যদি বলি যে আমি এনামুল, আমি একজন আহ মনে করেন যে পরিচয় দিলাম আমি কোর্টের কোনো বড় কর্মকর্তা, অথবা আমি জমি ভূমি রেজিস্ট্রার যে অফিসগুলো আছে সেই অফিসের আমি বড় কোনো কর্মকর্তা, আপনারা আসেন, আমি আপনাদের জমির সমস্যার সমাধান করে দেবো, আমাকে এখন এখন কিছু টাকা দেন বা আমাকে কিছু দেন। এই যে অপরের রূপ ধারণ পূর্বক আমি যে জিনিসটা না, আমি সাধারণ একজন মানুষ, এখন যদি আমি বলি যে আমি সহকারী ভূমি রেজিস্ট্রার কর্মকর্তা বা অফিসার, এই পরিচয় দিয়ে যদি আমি কি করি, প্রতারণা করি, তাহলে আমার অপরাধ হবে ধারা 416 ধারা 419। আমার অপরাধটা হবে ধারা 419। আর অপরের রূপ ধারণ করার যে সংজ্ঞা সেটা বলা হয়েছে ধারা 416। ধারা 416, এখানে দুটা বিষয় গুরুত্বপূর্ণ, ধারা 419, ধারা 420। অপরের রূপ ধারণ পূর্বক যদি আপনি প্রতারণা করেন তাহলে শাস্তি ধারা 419। আর ধারা 420, ধারা 420-এ বলা হয়েছে আপনি যদি কোনো ব্যক্তিকে প্রবৃত্ত করে, অর্থাৎ তার মনের ভিতরে যদি আপনি সার্থকভাবে যদি কি ঢুকতে পারেন, আপনি যদি তার মনের ভিতরে যদি সার্থকভাবে যদি সুন্দর জিনিসটা যদি বুঝাইতে পারেন, আপনি যে জিনিসটা তাকে বুঝাইতে চান সেই জিনিসটা যদি আপনি বুঝাইতে যদি সক্ষম হন, অথবা তার মনের মধ্যে যদি আপনি সার্থকভাবে যদি প্রভাব সৃষ্টি করতে পারেন, বা আপনার প্রভাব, আপনার যে প্রভাব সেই প্রভাবটা যদি তার মনের ভিতরে যদি সার্থকভাবে যদি আপনি খাটাইতে পারেন, সেটাই হবে কি প্রবৃত্ত করা। এই প্রবৃত্ত করার মাধ্যমে যদি আপনি কোনো ব্যক্তিকে কোনো মূল্যবান জামানত, টাকা পয়সা, অর্থ করি, বাড়ি গাড়ি কোনো কিছু প্রদান করার ক্ষেত্রে যদি আপনি যদি সার্থক হন, তাহলে আপনি অপরাধ ধারায় ধারা 420। আর প্রতারণাটা হবে কি, আমি একটা জিনিস আপনার কাছে বিক্রি করলাম, আরেকটা জিনিস ওই জিনিসটা আমি আরেকজনের কাছে বিক্রি করলাম, এটা হবে প্রতারণা। ফাঁকি দেয়া, অসাধুভাবে গ্রহণ করা, প্রতারণামূলক ভাবে গ্রহণ করা, এই গ্রহণ করা গুলা, ফাঁকি দেওয়া, ফাঁকিবাজি কাজগুলাই হবে কি, আপনি ফাঁকি দিলেন এনামুল ভাইকে অথবা তাহের ভাইকে, যে কোনো একজনকে আপনি ফাঁকি দিলেন, এই ফাঁকি দেওয়াটাই হবে আপনার প্রতারণা, ধারা 415। তাহলে প্রতারণাকে এক সময় কি একভাবে ফাঁকি দেওয়া বলা যায়। প্রতারণা 415 ধারা যে সংজ্ঞাটা বলা হয়েছে সেই সংজ্ঞাকে ফাঁকি দেওয়াও বলা যায়। আপনি কি করতেছেন, ফাঁকি দিতেছেন, ধারা 415। আর ধারা 416, যদি আপনি অপরাধ রূপ ধারণ পূর্বক যদি ফাঁকি দেন বা প্রতারণা করেন তাহলে আপনার শাস্তি ধারা 419। ধারা 420-এ বলা হয়েছে আপনি যদি কোনো ব্যক্তিকে বা আপনি নিজে কোনো অপর কোনো ব্যক্তিকে যদি কোনো অর্থ, টাকা পয়সা, জায়গা জমি বা অন্য কোনো সম্পত্তি বা কোনো মূল্যবান জামানত বা কোনো মূল্যবান বস্তু বা বিষয়, যা পরবর্তীতে মূল্যবান জামানতে কি হতে পারে, পরিণত হতে পারে, এরূপ কোনো জিনিস প্রদানে যদি আপনি প্রবৃত্ত করতে পারেন বা তার যদি সম্মতি যদি নিতে পারেন, তাহলে আপনার অপরাধ ধারা 420। ধারা 420 অর্থাৎ আপনি প্রতারণা করার জন্য অপর কোনো ব্যক্তির নিকট থেকে মূল্যবান কোনো জিনিস নেবেন বা টাকা পয়সা নেবেন বা বাড়ি গাড়ি যাই কিছু নেন না কেন, সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 420। আপনি নেবেন। আর আপনি যদি প্রতারণা করেন, দুই দিকে যদি প্রতারণা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 415-তে সংজ্ঞা, ধারা 417-তে শাস্তি। বেশিরভাগ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ধারা 419, ধারা 420। অপরাধ রূপ ধারণ পূর্বক, অর্থাৎ আপনি একজন কনস্টেবল, আপনি যদি বলেন যে আমি এই ডিপার্টমেন্টের অমুক থানার ওসি, অথবা আপনি যদি বলেন যে এই ডিপার্টমেন্টের আমি এসপি, অথবা আপনি যদি বলেন যে ডিআইজি, এই পরিচয় দিয়ে যদি আপনি কোনো প্রতারণা করেন তাহলে আপনার অপরাধ ধারা 419। অর্থাৎ অপরের রূপ ধারণ পূর্বক যদি আপনি প্রতারণা করেন, যে জিনিসটা আপনি না, সেই জিনিসটা যদি আপনি বলেন যে না আমি ডিসি, আমি এসপি, আমি ডিআইজি, আপনি এই ধরনের যদি প্রতারণা করেন তাহলে আপনার অপরাধ ধারা 419। তাহলে ধারা 410 থেকে ধারা 420 বুঝতে কোনো সমস্যা আছে, কোনো বিষয়? সমস্যা নাই। আগামীকালকের ক্লাস হবে 425 থেকে ক্ষতি, অনিষ্ট সাধন। এই যে আছে এখানে অনিষ্ট ক্ষতি, এই সংক্রান্ত ক্লাস হবে আগামী কালকে ধারা 425 থেকে ধারা 400 অনিষ্ট অনিষ্ট শাস্তি আজকে পড়ালে থাক, লাগবে না। তাহলে কালকে 25 থেকে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আর কালকে বিকাল বেলা অবশ্যই ক্লাস হবে 4টা অথবা 4টা। আমাদের অফিসের নতুন টাইম শুরু হয়েছে 4টা
অথবা 4টা, 10 10 পর্যন্ত হয়তো অফিস হবে বা 4টা পর্যন্ত অফিস হবে।